ফান মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। সরকারের দ্বিতীয় দিন, মাহার রমজানের প্রথম দিন। সরকারের বিভিন্ন কর্মসূচি ঘোষণা হয়েছে। আমাদের আজকের বিষয় সরকারের বিভিন্ন কর্মসূচি, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। আরেকটি বিষয় আলোচনায় থাকবে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি চিঠিতে আরও বেশ কিছু কথা লিখেছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকতে চাই এবং নতুন মন্ত্রীরা কথা বলা শুরু করেছেন। তারা কি কি কর্মসূচি নিতে চান, দেশের জন্য কি কি কাজ করতে চান, সেই জায়গাগুলোতে এসেছেন। সেই ব্যাপারগুলো তো থাকবেই আমাদের আলোচনায়। একই সঙ্গে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের আমির, তিনি একটি ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন। সেখানে তারা বলেছেন যে সরকারকে সহযোগিতা করতে চাই, অর্থাৎ গঠনমূলক সমালোচনা করতে চাই, তবে সরকারের কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকলে সেটি নিয়ে তারা প্রয়োজন হলে রাজপথেও নামবেন। এই হলো ঠিক এই মুহূর্তের পরিস্থিতি। আমরা আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন অ্যাডভোকেট রফিক শিকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত দিন, 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ, মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন, অভিন্ন স্বার্থে কাজ করার প্রত্যয়। ঈদের আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প, মে মাসে শুরু হবে গাছ লাগানো কর্মসূচি, ফেরানো হবে পরিবহনের শৃঙ্খলাও। নবীন প্রবীণে গড়া নতুন মন্ত্রিসভা দিচ্ছে পরিবর্তনের বার্তা, আস্থা ও সততার সাথে কাজ করলে মিলতে পারে চমক, মত বিশ্লেষকদের। দেশকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে চায় জামাত, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি এনসিপি। এবং এবারে নির্বাচন শান্তিপূর্ণ সফল বলছে সুজন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ হয়েছে, যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে, যদিও ওই যে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে অনেকগুলো। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই হবে সরকারের প্রথম কাজ, বললেন দেবপ্রিয় বড় ভট্টাচার্য। বিষয় হলো আর্থিক স্থিতিশীলতা বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এইটা হলো দ্য মাদার অফ অল রিফর্ম। যে কোনো অর্থনীতির যদি মাতা পিতা হিসেবে দেখতে হয়, তাহলে এইটাই হলো স্থিতিশীলতা। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। রমজানের প্রথম দিন আজকে দেখলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বেশ কথাবার্তা চলছে এবং ফ্যামিলি কার্ড, এটি নিয়ে একটি কথা হয়েছে যে ফ্যামিলি কার্ড একদমই হতদরিদ্র যারা, তাদেরকে দেয়া হবে প্রথম পর্যায়ে, রমজান মাসেই চালু করতে চান, যদিও এটি পরিবেশ মন্ত্রী বলেছেন। আর 8 উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। একই সঙ্গে আমাদেরকে আরও টিসিবির মাধ্যমে বিভিন্ন জায়গায় খাবার বিক্রি চলছে। প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখননের কর্মসূচির কথা বলেছেন। একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন যে 180 দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু করতে চান। খাল খনন কার্যক্রমটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত রাজধানী চট্টগ্রাম এইসব শহরের জন্য, কারণ এই শহরগুলোর মাঝখানে ভেতরে যে খালগুলো আছে সেগুলো দুর্বৃত্তরা বা যার কথাই বলেন তারা দখল করে নিয়েছেন। এই কর্মসূচিতেই এগুলো পড়বে কি না আমরা জানি না, এখনও খোলামেলা করা হয়নি, তবে নিশ্চয়ই ভালো এটি। আর একদিন পরে 21শে ফেব্রুয়ারির কর্মসূচি তারা ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কার করতে চাই। আরেকটি ব্যাপার হলো যে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এবং তিনি আরেকটি মন্তব্য করেছেন যে চাঁদাবাজির একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন যে চাঁদাবাজি যখন সমঝোতা কয়েকটি পক্ষের মধ্যে সমঝোতার হয়ে যখন অর্থ নেওয়া হয় সেটি চাঁদাবাজি নয়, তবে জোর করে চাইলে সেটি চাঁদাবাজি। এটি নিয়ে আমাদের আলোচনা থাকবে। নাহিদ ইসলাম বলেছেন বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না, এটি বলবেন। এটি আমি সেকেন্ড স্পেলে যাব। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা এখন সুনির্দিষ্টভাবে বিরোধী দল হিসেবে সরকারের এই যে কর্মসূচি, দ্বিতীয় দিনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেন, সেগুলো থেকে কী বলতে চান?
আমি অনেকগুলো বললাম, আপনি ধরে ধরে আপনার মতো করে বলেন। আপনাকে ধন্যবাদ। আমার সহলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত আমরা যে অবস্থা শুরু করেছি সে অবস্থাটা আমি বলবো না যে খুব স্বাভাবিক অবস্থা। তবে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু সহজ করে দিয়ে গেছে, এটা বুঝতে হবে আমাদেরকে। এবং এটা যদি বিবেচনা করে যাই, প্রথম যে 6 মাসের পরিকল্পনা, তা আমার একটা সুস্পষ্ট অবজারভেশন হলো গভর্নমেন্ট যাতে এটাতে চাপ অনুভব না করে। গভর্নমেন্ট আপনার নির্বাচনের পূর্বে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং প্রতিশ্রুতিগুলো আপনি যদি নাগরিকের অ্যাসপেক্ট থেকে দেখেন নিঃসন্দেহ ভালো, এবং এটাই দরকার ছিল। এই ধরনের প্রতিশ্রুতির আলোকে আপনার নির্বাচন হবে, রাজনীতি হবে, সেটাই আমাদের নতুন ধারা রাজনীতি হবে, এটাই আমরা প্রত্যাশা করি। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে গভর্নমেন্ট প্রথমত গতকাল যে ভাষণ দিলেন সেটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, গভর্নমেন্ট খুব প্র্যাগমেটিক জায়গা থেকে আপনার জিনিসগুলোকে অ্যাড্রেস করছে। আপনি দেখেছেন যে 3টা প্রায়োরিটি ঠিক করেছেন। দ্রব্যমূল্যের আপনার ঊর্ধ্বগতি কমানো রমজান মাসে, তারপর আইনশৃঙ্খলা যে পরিণতি আপনার সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, তৃতীয়ত হলো আপনার রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করা। আমার কাছে মনে হচ্ছে নাগরিক জীবনের একেবারেই কি পয়েন্টগুলো ধরতে পেরেছেন, এটা আমি সাধুবাদ জানাই। এবং যে কোনো সরকার প্রথমত দীর্ঘস্থায়ী পরিকল্পনা অবশ্যই থাকবে, কিন্তু একেবারে ইমিডিয়েট যেই আপনার নাগরিকের নিড, এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে না পারে তাহলে কোনো সরকার সফল হতে পারবে না। আমরা কিন্তু অতীতে দেখেছি যে আপনার বড় বড় আপনার মেগা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, আপনার একটা ন্যাশনের পার্সপেক্টিভ প্ল্যান হচ্ছে 50 বছর পরে কী হবে, ডেল্টা প্ল্যান হচ্ছে 100 বছর পরে কী হবে, কিন্তু এই মুহূর্তে নাগরিকরা মরছে সেটা নিয়ে কোনো আপনার ভ্রুক্ষেপ ছিল না। এবং যেহেতু সেখানে নির্বাচন ছিল না, জবাবদিহি ছিল না, সেটা না থাকার কারণে আপনার সেই সময়টা সম্ভব ছিল, কিন্তু 26-এর পরে বাংলাদেশে কিন্তু সেটা সম্ভব না। এবং আমি মনে করি যে গভর্নমেন্ট অনুধাবন করতে পারছে বিষয়টা। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে আজকে যে মন্তব্য করেছেন আপনার সেতু, রেল ও যোগাযোগ সড়ক মন্ত্রী ধরেন, আমার যে এই জায়গাটা মনে হয় যে প্রথম দিনেই এই ধরনের মন্তব্য, আপনার যে মোটা দাগে গত নির্বাচনটা হয়েছে কিন্তু বিএনপির এত সুন্দর প্যাকেজের এগেনস্টে একটা বড় আপনার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ছিল। যদি এখানে আপনার বিএনপির বিরুদ্ধে যে শক্তিটা জামাতে ইসলাম, এনসিপি না হয়ে যদি বিএনপির মতো অন্য একটা শক্তি হতো, তাহলে কিন্তু অনেক জনগণ, আমি বিশ্বাস করি অনেক নাগরিক বিএনপিকে বেছে নিত না। বিএনপিকে কিন্তু মন্দের ভালো হিসেবে মানুষ ভোট দিয়েছে। অনেক ক্ষেত্রে আপনি দেখেন কিছু কিছু জায়গায়, যেমন আপনি ধরেন আপনার মামুনুলের যে আসন ঢাকা 13, সেখানে ববি হাজ্জাজ এবং মামুনুলের মধ্যকার যে আপনার ভোটের দ্বন্দ্ব, সেক্ষেত্রে সুস্পষ্টভাবে মামুনুল এগিয়েছিলেন। হ্যাঁ, আপনার ঘরে ঘরে মামুনুলের একটা আপনার ইতিবাচক বার্তা ছিল, কিন্তু সেখানকার যারা নারী ভোটার আছেন তারা কিন্তু মামুনুলকে ভোট দেন নাই। আপনার নারী ভোটার, আমি নিজে ওখানকার যারা কাজ করেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এমন এমন ব্যক্তি ভোট দিতে গিয়েছে তারা কখনো আসলে ভোট দেওয়াটা প্রয়োজন বোধ করতো না। মানে একেবারে সমাজের যে উচ্চ মধ্যবিত্ত আপার ক্লাস, সেই নারীরাও আপনার ভোট দিতে গিয়েছে। তাদের একটা চিন্তা ছিল যে তারা আসলে মামুনুল হকের মতো আপনার ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে চায় না। তো এরকম কিন্তু সারা দেশে একটা শ্রেণী যেরকম আপনার ভোট দিয়েছে বিএনপির এগেনস্টে, যে তারা যে কোনো মূল্যে বিএনপির এই ধরনের আচরণ, আপনার ক্ষমতার অপব্যবহার, যেটা গত 18 মাসে যেটা হয়েছে আর কি, মূলত এর আগের হিসাবে তো আর বিএনপিকে ভোট দেয় না। বিএনপিকে মূলত ভোট দিয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টাই বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত তার যে জনগণের সাথে যে ডিলিংস, ব্যবসায়ীদের সাথে ডিলিংস, এবং তার আপনার পারিপার্শ্বিক রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তার তো একটা আপনার মেসেজ পাওয়া গিয়েছিল। কিন্তু আমার যে জায়গাটা হলো যে বিএনপিকে মন্দের ভালো হিসেবে ভোট দিয়েছে, কারণ এখানে অপশন ছিল একটাই, যে মধ্যপন্থী একটা রাজনৈতিক দল যারা আসলে অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং টার্বুলেন্ট টাইমে আপনি হয়তোবা রাষ্ট্রকে সবাইকে নিয়ে পরিচালনা করতে পারবে। এবং স্বাভাবিকভাবে তারেক রহমানের প্রতি অনেকের আপনার একটা, আমি উচ্ছ্বাস এবং আস্থা বলবো না, কৌতূহল আছে যে উনি কীভাবে দেশ চালান, যেটা জামাত ইসলাম আপনার দিয়েছিলেন যে এবার আমাদের দেখেন। তা আমার কাছে মনে হচ্ছে যে উল্টোটা হয়েছে, যে যেহেতু তারেক রহমান আগে কখনোই আপনার রাষ্ট্র পরিচালনা ছিল না এবং তিনি অনেকটাই ম্যাচুরিটি পরিচয় দিয়েছেন তার দলকে পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকেই ভোট দিয়েছেন যে না ঠিক আছে, তারেক রহমানকে একবার আমাদের দেখা উচিত। এবং দিস ইজ দ্য বেস্ট টাইম, তারেক রহমান ওনার এজ, ওনার মোমেন্টামটা ওনার পক্ষে ছিলেন। কিন্তু একই সাথে যদি জনগণ, যেই আপনার 38% জনগণ বিএনপিকে ভোট দেয় নাই, না দেওয়ার পেছনে কী কারণ ছিল সেটা যদি আমরা অনুধাবন করি, তো সেই ক্ষেত্রে এই যে চাঁদাবাজিকে আপনার নতুনভাবে সংজ্ঞায়িত করা, এবং এটা কিন্তু আপনার অনুসন্ধানী সাংবাদিক হিসেবে শেখ রবি যেটা বলেছেন, এবং এখানে উনার কথার মধ্যে তো ভুল কিছু কি আছে? না, আপনি ভুল কিছু, আপনি রাষ্ট্র সবসময় ভুল আর শুদ্ধ দিয়ে চলে না।
হ্যাঁ, আপনি ধরেন আমরা যখন আইন বানাই, বলেছেন যে সমঝোতার মাধ্যমে যদি টাকা পয়সা লেনদেন হয় সেটি চাঁদাবাজি নয়, তবে ডেফিনেটলি এটা জোর ভুল, করলে definitely সেটি ভুল। চাঁদাবাজি। নো 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 নো, আপনাকে একটা বিষয় চিন্তা করতে হবে যে যদি আপনি বাংলাদেশ ব্যাংকের আসপেক্ট থেকে দেন, যে ফাইন্যান্সিয়াল আপনার যে ট্রান্সপারেন্সি এবং ইন্টেলিজেন্স ইউনিট আছে ধরেন, লেনদেন কিভাবে হবে? আপনার লেনদেন হবে কেবলমাত্র বাজারের মধ্যে, এবং বাজারটা কিন্তু গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত থাকতে হবে। এর বাইরে যে কোনো ধরনের আপনার ট্যাক্স আদায়ের একমাত্র অথরিটি কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব। যদি অর্থনৈতিক সার্বভৌমত্ব দেখেন, অর্থনৈতিক সার্বভৌমত্ব বলতে এইটাই, আপনি কি চাইলেই 50 জন মিলে একটা ব্যাংক স্থাপন করতে পারবে যে আমরা 50 জন মিলে একটা সমিতি করলাম, টাকা উঠাবো এবং নিজেরা সঞ্চয় করব? আপনি কিন্তু পারবেন না, আপনাকে কিন্তু পারমিশন নিতে হবে। তার মানে যে কোনো আর্থিক লেনদেন আপনার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে। আপনি যদি বলেন যে সমঝোতা, এখন সমঝোতার মাধ্যমে যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, হ্যাঁ, সেই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য নাগরিকগণ কাদেরকে আপনার দোষারোপ করবে, আচ্ছা, আমরা কাদের কাছে অ্যাকাউন্টেবল করবে? সেই রফিক জায়গা থেকে শিকদারের কাছে দেখেন, যেতে চাই। আমি বলতে এটা মানে ফাইনাল ওয়ার্ডটা হলো এই ব্যাপারে যে এইটা হয়তোবা আপনি অনুসন্ধানের সাংবাদিকের কাছে অথবা নাগরিকের কাছে সেটা স্পষ্ট, বাট এটা একজন সিটিং মিনিস্টার কখনোই এটাকে অ্যাড্রেস করতে পারে না এবং এটাকে প্রকারান্তরে স্বীকৃতি দিতে পারে না যে সমঝোতার মাধ্যমে হলে এখানে কোনো অন্যায় নেই। উনি মূলত বাংলাদেশের একটা সার্বভৌমত্ব, অর্থনৈতিক সার্বভৌমত্বের যে জায়গাটা, এই জায়গাটাকে উনি লঙ্ঘন করেছেন এটার মাধ্যমে। রফিক শিকদার, সরকার দ্বিতীয় দিনে অনেকগুলো কর্মসূচি ঘোষণা করলো, এই সব কিছু মিলিয়ে, এবং আপনি যদি আপনার প্রতিপক্ষ বলবো না, আপনার সহ আলোচকের কোনো কথার উত্তর দিতে চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচককে এবং বৈশাখী টিভিতে যারা দেখছেন জিরো আওয়ারে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মায়ের রমজানের দ্বিতীয় দিন শুরু হলো। রমজানে সবাইকে শুভেচ্ছা জানাই এবং একই সাথে নতুন নির্বাচিত একটি গতিশীল ডায়নামিক সরকারের যাত্রা শুরু হলো, সেটাও আজকে দ্বিতীয় দিনের মধ্যে চলল। আপনারা জানেন যে গত পরশুদিন নতুন প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রী পরিষদ শপথের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব শুরু করলেন। এবং তিনি শুরু করলেন এমনভাবে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, যে এটাই প্রমাণ হলো যে তিনি কি চাচ্ছেন এবং দেশকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। ওনার বক্তব্য থেকে বেরিয়ে আসলো যে দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ ছিল এই কথাগুলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দুর্নীতি নিয়ন্ত্রণ, অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা, নতুন এই প্রধানমন্ত্রীর যে প্রত্যয়, এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ জনগণের মধ্যে নতুন আশা সঞ্চার তৈরি হয়েছে। ইতিপূর্বেও অনির্বাচিত প্রধানমন্ত্রীও কখনো কখনো কথা বলেছেন, কিন্তু সেই কথাগুলোর সাথে কাজের মিল পাওয়া যায়নি। আমাদের এই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ইশতেহারে এমনকি 31 দফা যে আমাদের ছিল, সেখানেও যে কথাগুলো বলা ছিল, ইশতেহারের মধ্যে যে ফ্যামিলি কার্ড ছিল, আপনি জানেন, সেই ফ্যামিলি কার্ড আপনারা এখানে আলোচনায় আনছেন। সেই ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই রোজার মধ্যেই, ঈদের আগেই বেশ কয়েকটি উপজেলায় দেওয়া হবে। সেটা আজকে আবার তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব উল্লেখ করেছেন। আজকে আপনার নতুনদের যে কাঁধে একাধিক যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দায়িত্ব পড়েছে, নবীন প্রবীণদের সমন্বয়ে যে মন্ত্রী পরিষদ এবং যে একটা অভিজ্ঞ, এটা আমাদের, কারণ আমরা এবারই কিন্তু প্রথম নয়, বিএনপি কিন্তু এর আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং যতবারই এদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে ততবার কিন্তু জনগণ কিন্তু বিএনপিকে রায় দিয়েছে। তিনি একটু বলেছেন যে মন্দের ভালো হিসেবে বিএনপিকে রায় দিয়েছে। আমরা বলবো যে মন্দকে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে 15 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা মন্দকে কিন্তু দূর করে দিয়েছি। আমরা আলোর পথে উদ্ভাসিত হয়েছি, আমরা অন্ধকার থেকে এখন আলোর পথে আমরা ছুটেছি। এখন এমনকি এইবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যে সকল রাজনৈতিক দলগুলো, এমনকি ছোট ছোট ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু মন্দের ভালো না, তারা ভালোর পক্ষে মন্দের বিরুদ্ধে লড়াই করেছে। যুগ যুগ ধরে সত্যের পথে, সুন্দরের পথে মানুষ লড়াই করে, কিন্তু কখনো কখনো হেরে যায়, কখনো কখনো থেমে যায়, কখনো কখনো ব্যত্যয় ঘটে। কিন্তু এই আন্দোলন কিন্তু গতিশীল যা হয় এবং একটা পর্যায়ে স্পিত লক্ষ্যে পৌঁছে। গণতন্ত্রের সংগ্রাম কখনো কখনো ব্যাহত হয়েছে, দ্যাট ইজ ট্রু, বাট ব্যর্থ হয় না। সেটা কিন্তু আমরা 24 সালের 5ই আগস্ট এটা এদেশের জনগণ, রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো প্রমাণ করেছে যে ব্যাহত হয়েছে কিন্তু ব্যর্থ হয় নাই। আমরা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছি। গণতন্ত্র এখন প্রতিষ্ঠানিক রূপ পাওয়ার পথে উন্মোচিত সুষ্ঠু একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। কাজে এই নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, কেউ জিতেছে কেউ জিতে নাই, জনগণ কিন্তু ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, নির্ভয়ে।
এবং সেই ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে যারা, তারা সবার কাছে সমৃদ্ধ এবং সম্মানিত। এবং আপনি একটা বিশ্বাস রাখবেন যে যে সরকার, যে নির্বাচিত সরকার বা যে পার্লামেন্টের মেম্বার যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়, তাদের কিন্তু একটা কমিটমেন্ট থাকে। সেই কমিটমেন্টের পথে আমরা তারেক রহমান সাহেবের এমনকি মন্ত্রিপরিষদে যারা আছেন তাদের বক্তব্যগুলো থেকে আমরা পাচ্ছি এবং আমরা বুঝতে পারছি যে একটি গতিশীল সরকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং দুর্নীতিমুক্ত গুমখুনমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বিরোধী দল থাকবে, কথা হবে, এখানে আমাদের ডিবেট হবে, পার্লামেন্টে ডিবেট হবে, টকশোতে আসছি ডিবেট হবে, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা ফেসিবাদের পতন ঘটেছি, আমরা নতুন করে যেন ফেসিবাদ সৃষ্টি না হয়। তো সুতরাং এখানে এই কথা বলার কোনো সুযোগ নেই যে মন্দের ভালো। এখানে যারা পার্লামেন্টে নির্বাচনের প্রতিযোগিতা করেছে ফেসিবাদের বাইরে সবাই ভালো ছিল, ভালোর মধ্যে ভালোকে মানুষ গ্রহণ করেছে, সেটা হলো সত্য। তাই বলে আমরা বলবো না যে যারা বিরোধী দলে গেছে তারা পচা, তারা গন্ধ, সেটা নয়। তবে হ্যাঁ, তারা যদি কখনো কখনো যদি পচা বা গন্ধ হয়েও থাকে, তারা আজকে পরিশুদ্ধ হয়ে জাতির সামনে তাদেরকে ক্লিয়ার করবে, কিংবা কলেজে বিভিন্ন সময় আগামী দিনে আরও করবে কাজ করার মধ্য দিয়ে। পৃথিবীতে কোনো সন্তানই তো পচা হয়ে জন্ম নেয় না, কিংবা পাপী হয়ে জন্ম নেয় না। সুতরাং যারা আজকে আছে তাদের আচরণের উপরে জনগণ নির্ভর করবে আবার আগামী নির্বাচনে এবং আগামী সরকারে। তবে আমি এই সরকারের যে যাত্রাপথ, আমি বিশ্বাস করি অনেক চ্যালেঞ্জ আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইতিমধ্যে কিছু কথা বলেছেন যে তিনি শনিবারই ছুটির দিনও সচিবালয়ে তিনি অফিস করবেন। তিনি ডাইনামিক লিডার এবং অনেক শেখ পরিশ্রমী। রবির মন্তব্যটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? প্রবীণ শেখ রবির মন্তব্যটা নিয়ে চাঁদাবাজির সম্পর্কে যে তিনি মন্তব্য। বলেছেন, অথবা কথা বলতে গিয়ে কথাস্থলে তিনি বলেছেন, আমি জানি না এটা কোনভাবে কীভাবে তিনি প্রেডিক্ট করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। তবে আশা করি নিশ্চয়ই ওনাকে যদি সাংবাদিকরা আবার প্রশ্ন করে তিনি হয়তো ব্যাখ্যা দিয়ে বলবেন। তবে আমি মনে করি যে প্রত্যেক মন্ত্রীকেই তারা দায়িত্বশীল, তাদের অতিকথন না বলে, তারা কথার জন্য কথা না বলে কাজের মধ্য দিয়ে, যেটা আমাদের তারেক রহমান বারবার বলেছেন যে আমরা কাজ করে আমরা প্রমাণ করব, সেদিকে আমাদের যাওয়া উচিত। যেমন শহীদুদ্দিন চৌধুরী আইনি পানি সম্পদ মন্ত্রী, তিনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের যে খাল খনন কর্মসূচি আছে সেটি আমরা চলবে। এটি একটি আমাদের যুগান্তকারী পদক্ষেপ। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, বেগম খালেদা জিয়ার 91 সালে সরকারও করেছিল, 2001 সালে, কিন্তু এটা পরবর্তীতে বন্ধ হয়ে গেছে শুধুই মাত্র জেলাসির কারণে, প্রতিহিংসার কারণে। আজকে আমরা কিন্তু প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে এবং আমরা চাচ্ছি যে প্রতিহিংসার রাজনীতি আর থাকবে না। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের কৃষক এবং কৃষি অবস্থা বা কৃষক সমৃদ্ধ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং এটা আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং আরেকটা জিনিস আপনি দেখেন যে তারেক রহমান সাহেব যে গাড়ি বহরের কথা আজকে তিনি বলছেন, দৃষ্টিভঙ্গিটার কথা বলছি, যে ওনার যে চমকপ্রদ যে কিছু সিদ্ধান্ত নিজস্ব, যে তিনি নিজের গাড়িতে চলবেন, সাদা টয়টা গাড়ি, উনি গাড়ি বহরে 14টা 15টা গাড়ি লাগবে না, 4টা গাড়ি নেবে। ওনার জ্বালানি খরচ তিনি নেবেন না। তিনি সরকারের থেকে কোনো বলেছেন যে পার্লামেন্টের মেম্বাররা সরকারের কোনো বাস ইয়ে নেবে না, প্লট। কিন্তু এখানে আমার একটা কথা আছে, যেহেতু আপনি তুললেন, আপনার কি মনে হয় যে তারেক রহমানের যে লাইফ রিস্ক, এইটা 4টা গাড়ি দিয়ে সম্ভব সামাল দেয়া, বা তার লাইফ রিস্ক আসলে সেই রকমের না? উনি নিশ্চয়ই একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, এটা নিয়ে তার কাছে পূর্ণভাবে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ওনার কি লাইফ রিস্ক এই 4টা গাড়িতে সম্ভব? না, লাইফের ব্যাপারটা যদি বলে এটা আবার আপেক্ষিক ব্যাপার। এটা একমাত্র আল্লাহ পাকই জানেন যে কে কতদিন থাকবেন কতদিন থাকবেন না, সেটা ডিফারেন্ট থিং। বাট ওনার দৃষ্টিভঙ্গিটা তিনি বলেছেন। বাট ওনার তো উনি তো এখন ব্যক্তি তারেক রহমান নন, তিনি বিএনপির শুধু চেয়ারম্যানই নন, তিনি কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের। সুতরাং ওনার দৃষ্টিভঙ্গিটা এটা বলেছেন, প্রধানমন্ত্রীর যে এসএসএফ আছে, প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি আছে, তারা এটা বাকিটা তো অবশ্যই তারা নিশ্চিত করবে, ওনার সাথে ব্যাখ্যা ডিসকাশন করবে, আলোচনা বাংলাদেশের করবে। প্রধানমন্ত্রী হিসেবেই, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই তার রিস্ক কমে যায়নি তো? আমার তো মনে হয় আসলে বিভিন্ন ক্যাটাগরি যদি আমরা যোগ করি তো বরঞ্চ তার রিস্ক আরো বেড়েছে। না, আপনার প্রেডিকশনটা ঠিক আছে, কিন্তু আমি বলছি ওনার চিন্তাটা অনেক বলেছেন যে আমি এইভাবেই চলতে চাই এবং এইভাবে চলতে পারি। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে রিস্ক ফ্রি কিভাবে রাখতে পারি? আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে আমরা এখন যারা আছি, আমরা এখন যে পরিস্থিতি, আইনশৃঙ্খলার যে উন্নতি এবং আইনশৃঙ্খলার উন্নতি যদি আরও যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে প্রত্যেকটা শুনেন, প্রত্যেকটা মানুষের, না আমি কথা শেষ করি, প্রত্যেকটা মানুষেরই তো রিস্ক থাকতে পারে। প্রধানমন্ত্রী যেমন থাকতে পারে, প্রত্যেকটা মানুষের রিস্ক, আর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশের না, কিন্তু প্রাইম মিনিস্টার যদি তিনি যদি মনে করেন, এবং এই কারণেই তার রিস্কটা বেশি, কারণ হলো যে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, তারা পার্শ্ববর্তী দেশে তাদের নেতা সহ তারা সেখানে অবস্থান করছেন,
আমাদের ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশের যে খুব ভালো ডিপ্লোম্যাসি তা না, তবে ডিপ্লোম্যাটিক পরিস্থিতি না, অবশ্যই তবে আপনার উন্নতি হচ্ছে। তবে আমি আপনাকে বলি যে প্রধানমন্ত্রীকে কিন্তু ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী সবাই শুভেচ্ছা জানিয়েছেন, কাজ করতে চেয়েছেন, তিনি সেটা সাধুবাদী গ্রহণ করেছেন। একই সাথে যদি বলি যে তারেক রহমান সাহেব ওনার দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলেছেন, এখন যদি আমাদের সরকার যদি মনে করে, আমিও যদি মনে করি, আমাকে যদি প্রশ্ন করেন, আমিও বলবো যে ওনার সিকিউরিটির দরকার আছে এবং ওনার সিকিউরিটি যথার্থই দরকার আছে। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অনেক চ্যালেঞ্জ আছে, এবং যারা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চায় না, যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল বা বাংলাদেশের উন্নতিকে, অগ্রগতিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তারা চাইবে না তারেক রহমান এগিয়ে যাক। সুতরাং তারেক রহমানের সিকিউরিটি, নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা দরকার আছে। তিনি ওনার প্রেডিকশনটা বলেছেন, যদি আইনশৃঙ্খলা বাহিনী, এসএসএফ আছে, ওনার নিরাপত্তা বাহিনী আছে, তারা যদি মনে করেন যে না, এটা না, আপনাদেরকে আলাউদ্দিন সেটা মোহাম্মদ অবশ্যই আপনার করবেন। কাছে আসতে চাই এই বিষয়টি নিয়ে, যেহেতু রফিক শিকদার আলোচনা উঠালেন, আপনার কি মনে হয় যে আমরা তার সিদ্ধান্তের প্রতি দারুণভাবে সমর্থন দিচ্ছি? বাংলাদেশের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী যুগান্তকারী কথা বলেছেন এবং এটি দারুণ, এর আগে কেউ বলেননি এরকম, কেউ চিন্তাও করেননি এরকমভাবে। সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে প্রথম দিকে ডক্টর ইউনূসের গাড়িবহর থেমে গিয়েছিল, সেটি আসলে ওই সময় যানজটটা ঠিক করতে পারেননি দেখে, কিন্তু ডক্টর ইউনূসও পরে আর সেইভাবে জানি। কিন্তু সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত বলেছেন যে তার গাড়ি কম থাকুক বা তার এই গাড়িটি আসলে তার সিকিউরিটির জন্য পুরোপুরি কমপ্লিট কিনা, এই সব কিছু মিলিয়ে জানতে চাই। না, আমার কাছে এই বিষয়টা খুব মানে মানে আমি এটা মিলাতে পারছি না, কারণ তারেক রহমান ব্যক্তি হিসেবে তো ওনার আয় খুব কম। উনি যেটা হলফনামায় দিয়েছেন এটা খুবই বাংলাদেশের একেবারে যারা নিম্ন মধ্যবিত্ত তাদের আয়ের মতো। এক বছরে ওনার হয়তো বা 6 কি 7 লাখ টাকার বেশি না ইনকাম। তো সর্বনিম্ন ট্যাক্স ব্র্যাকেটে আছেন এবং ওনার পরিবারও উপার্জনক্ষম কেউ আছেন বলে উনি উল্লেখ করেন না। সেক্ষেত্রে উনি যদি সরকার থেকে বেতন না নেন, গাড়ির তেলের খরচ না নেন এবং এই 4টা গাড়ি যে উনি পরিপালন করবেন, এগুলোর খরচটা আসবে কি থেকে? এটা না, একটা তিনি কিন্তু নাগরিক হিসেবে দল কিন্তু তার একটা দল একটা যদি amount আপনার দেয়। চেয়ারম্যান হিসেবে যদি ওনাকে দেয়, এটা আসলে নাগরিক হিসেবে জানার অধিকার আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে কিন্তু যে দলের তো প্রেসিডেন্ট এবং না, এটা ঠিক ওইভাবে না। আমি প্রথমত এটাকে স্বাগত জানাই, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে যেই দিন প্রথম মন্ত্রিসভায় একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী যখন চাঁদাবাজিকে একরকম আপনার বৈধতা দিচ্ছেন সমঝোতার ভিত্তিতে, একই সময় আপনার একই মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী যদি আপনার এই যে কৃচ্ছ সাধন, যে অস্টারিটি মেজারের মতো পদক্ষেপগুলো নেন, তাহলে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই পপুলিস্ট, খুবই ভালো, বাট এইটা এই মুহূর্তে আপনার রাষ্ট্রের বিধান যেটা আছে সেটা আপনি নিতেই পারেন। এটা নিয়ে নাগরিক হিসেবে আমরা মনে করি সবাই সম্মতি দিবে যে হ্যাঁ, আপনি বেতন নিতে পারেন, আপনি গাড়ির তেল খরচ নিতে পারেন, আপনি গাড়ি বহরও নিতে পারেন। কিন্তু আপনার যেই আমাদের প্রায় যে $500 ট্রিলিয়ন অর্থনীতি, $450 বিলিয়ন অর্থনীতি, এই অর্থনীতির আপনার প্রতিটা পয়েন্টে আপনি সুশাসন কায়েম করেন। সুশাসনটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের পজিশন, মানে আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের এই জায়গাগুলো কিন্তু খুব আমার কাছে মনে হয় যে এই এক্সাম্পলটা, এই এক্সাম্পল তো এটা অনেকটা মন্ত্রীর কাছে কি কোনো বার্তা পৌঁছায় না নাকি? না, এটা বার্তা পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ আমরা যেটা দেখেছি, রাষ্ট্রের মৌলিক সংস্কারের যে জায়গাটা, জুলাই সনদে উল্লেখিত যে সংস্কারের প্যাকেজ, বিএনপি অ্যাজ এ দল গণভোটের রায়কে সামহাও ইগনোর করছে, যদি অমান্য নাও করে এই সময়ের জন্য, এবং সংস্কারে সায় দিচ্ছেন না। এবং সংস্কারের জায়গাটা আমি বিএনপির অনেক বুদ্ধিজীবীরা বলছেন, এটা নিয়ে আমি আলাদা আমি জাস্ট এটাকে মিলাচ্ছি এটার সাথে, মানে উনি যখন প্রধানমন্ত্রী, মানে একদম হেড অফ দ্য স্টেট হিসেবে তিনি যখন এই সিদ্ধান্ত দিচ্ছেন, তাহলে অন্য সব মন্ত্রী কি কোনো ধরনের বার্তা পায় কিনা? বার্তা তো মনে হয় অবশ্যই পায়। এই বার্তাটা হলো আপনার একেবারেই নীতিগত একটা জায়গায় অব্লিগেশন কিন্তু ক্রিয়েট করবে না। কিন্তু যেই সংস্কারের প্যাকেজ ইতিমধ্যে রাষ্ট্রের সামনে আছে, সরকার প্রধান হিসেবে ওনার সামনে আছে, এটা যদি এগ্রি করেন তাহলে কিন্তু একটা লিগ্যাল বাইন্ডিং তৈরি হবে। আমরা এটা নিয়ে আলোচনা বিস্তারে যাব। আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মিডিয়া পরিচিত। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন।
যে কথাটি তুলেছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসবো আবার। আহ, রফিক শিকদার, আপনার কাছে আসতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ কথাটা টেনে নিয়েছেন যে প্রথম দিনের যে সংবিধান সংস্কার পরিষদের ফর্মে স্বাক্ষর না করাটা নিয়ে সম্ভবত আমরা কি আলাউদ্দিনের কাছে আরেকটু যাব, সে কথাটা বলুক, তারপর আমি আসি। আলাউদ্দিন, আপনি তুলেছিলেন, যদিও আমি জানি না এটার সাথে এটা কেমন করে মেলালেন আপনি, যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত জায়গার থেকে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে তার নিরাপত্তার জায়গাটি অবশ্যই এসএসএফ, ডিজিএফ, এনএসআই, ডিজিএফ এরা তাকে নিরাপত্তা দেবে, এটা আমাদের অবশ্যই প্রত্যাশা আছে, আমাদের বিশ্বাসও আছে, কিন্তু তারপরও সেই জায়গাটা কতটুকু গুরুত্বপূর্ণ? না, প্রথমত আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা কিন্তু শুধুমাত্র আমরা বুঝি, উনি বুঝেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার মনে হয় যে উনি সবচেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি অনুধাবন করেন। সবচেয়ে বেশি অনুধাবন করার পরও তিনি কেন আপনার এই কৃচ্ছ সাধনের জায়গাটায় আসলেন এবং এটাকে আপনার সবার কাছে এই বার্তাটা দিলেন। একই সাথে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের জায়গা, যেটা আসলে নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন, নাগরিকদের মানুষ পুরো বাংলাদেশের একটা নিরাপত্তার প্রশ্ন। কারণ বাংলাদেশের মানুষদের সবচেয়ে বড় সংকট কি? অতীতে বাংলাদেশকে বিভাজিত করা হয়েছিল, বাংলাদেশের মানুষকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। দুইটা ভাগে ভাগ করার মাধ্যমে তারপর এখানে জঙ্গিবাদের জুজু, এখানে ধর্মীয় উগ্রপন্থার জুজু, বিভিন্ন জুজু দেখিয়ে বাংলাদেশকে ওয়ার অন টেররের মধ্যে ঢুকানো হয়েছিল। এটার অনিবার্য পরিণতি হলো বাংলাদেশ ইন্ডিয়ার প্যাটের ভিতরে ঢুকে গিয়েছিল। একসময় বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান অপারেটিভসরা এত বেশিভাবে কাজ করেছে, বাংলাদেশের মধ্যে যারা আপনার নিয়ম শৃঙ্খলা মানে নিয়মিত বাহিনীর মধ্যে আছে তারাও কিন্তু অসহায় বোধ করতেন। তারা অনেক সময় ফিল করছেন তারা আসলে বাংলাদেশে চাকরি করছেন, তারা হয়তো অন্য একটা দেশের প্রেসক্রাইবড আপনার নীতি অনুযায়ী চাকরি করছেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা চলে আসছি। সেটার মাধ্যমে যে গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানের পরের যে পুরো আপনার সংস্কার প্যাকেজ, এই সংস্কার প্যাকেজটা হলো এমন একটা জায়গা তৈরি করেছে যেই জায়গায় বাংলাদেশের নাগরিকদের অধিকারকে প্রণিধানযোগ্য করে তোলা হয়েছে। আপনার রাষ্ট্রের যেই প্রধানমন্ত্রী কেন আপনার অনিরাপদ হবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো এমন একটা পদ, এটা হলো আল্লাহর পরে সবচেয়ে আপনার শক্তিশালী জায়গা, উনি যেটা বলবেন সেটাই হবে। তো এই জায়গাটাকে আমরা ভারসাম্য আনার চেষ্টা করেছি যে না, প্রধানমন্ত্রীর উপর আঘাত করলে দেশ ধ্বংস হয়ে যাবে অথবা প্রধানমন্ত্রীকে কিনে ফেললেই বাংলাদেশে কিনে যাবে, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের ক্ষমতাটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে না, মানে প্রধানমন্ত্রী আছে, পার্লামেন্ট আছে, বিচার বিভাগ আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা আধুনিক আপনার রিপাবলিকে যেটা হয় সেই সবগুলো জায়গা আপনার যাতে ক্ষমতাটা এমনভাবে বিন্যস্ত হয় যে একমাত্র একজন ব্যক্তি অটোক্রেটও হয়ে উঠবেন না, আবার ব্যক্তির উপরে জনগণের ভাগ্য নির্ধারণ করবে না। সো এখানে আপনার যদি তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রীর যদি আপনি ক্ষমতা কমানোর কথা বলেন, ভারসাম্য আনার কথা বলেন, অথবা তার নিরাপত্তার কথা বলেন, ওনার নিরাপত্তাটা কোথায় নিহিত আছে? নিরাপত্তাটা নিহিত আছে এখানকার রাষ্ট্র আমূল সংস্কারের মাধ্যমে, যেখানে কেউ বুঝবে যে আসলে ওনার তো এত ক্ষমতা নাই যে ওনাকে আঘাত করে কি হবে, শুধুমাত্র একক ব্যক্তির উপরে না। সেন্সে যাচ্ছেন এতটুকু গভীরতায় কি আমরা এখনই যেতে পারি কিনা? অবশ্যই যেতে হবে শুরু থেকে। কারণ আপনি যখন বাংলাদেশের 4.5 কোটি মানুষ আপনার এই গণভোটে রায় দিয়েছে, রায়ের ভিত্তিতে একটা সংস্কার পরিষদ গঠন করা হয়েছে। সংস্কার পরিষদ তো আর এনসিপি গঠন করে না, জামায়াত ইসলাম গঠন করে নাই। সংস্কার পরিষদ এখানে সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে। রাষ্ট্রের আপনার বিধিসম্মত ব্যক্তি শপথ পড়িয়েছেন। বিএনপি তো প্রথম দিন অ্যাজ এ দল সেই শপথকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন, জনরায়কে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন। তাদের একটা ব্যাখ্যা আছে, কিন্তু তাদের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো শেখ হাসিনারও ছিল, এখনো তো আছে। রাষ্ট্র তো আপনার আইনের ব্যাখ্যা দিয়ে চলে, রাষ্ট্র জনগণের পালস দিয়ে চলে। জনগণের যদি পালস না বুঝি, জনগণকে যদি আমি শত্রু বানাই, তাহলে নিরাপত্তাটা কে দিবে? আমি যেটা খুব প্রিসাইজলি বলি যে জনগণকে যদি এক রাখতে পারেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি সবাইকে একটা জায়গা রাখতে পারেন, তাহলে রাষ্ট্রপ্রধান নিরাপদ। রাষ্ট্রপ্রধান যদি নিরাপদ হয় তাহলে উনি মেট্রোতে চড়তে পারবেন, পাবলিক বাসেও চড়তে পারবেন। আমি 4টা গাড়ি এবং ওনার নিরাপত্তাকে আমি খাটো করে দেখছি না, কিন্তু ওনাকে বুঝতে হবে ওনার নিরাপত্তার ভারটা নাগরিক কাছে দিতে হবে। কোন নাগরিক? যে নাগরিকরা এম্পাওয়ার্ড, যে নাগরিক রাষ্ট্রকে ওন করবে, যে নাগরিকরা প্রধানমন্ত্রীকে ওন করবে, তখন সে নাগরিকরাই আপনার মানব বন্ধনী দিয়ে আপনার তাকে নিরাপত্তা নিশ্চিত করবে। আমি জানি না, আমরা জানি যে শপথের সময় সালাউদ্দিন আহমেদ কিন্তু একটি ব্যাখ্যা দিয়েছেন, সুনির্দিষ্টভাবে আইনি ব্যাখ্যা, যে কেন তারা এই ফর্মটায় এই যেটি সংবিধান সংস্কার ফর্ম, যেটি পরিষদের ফর্ম ছিল, সেটা কেন স্বাক্ষর করেননি। আপনি যদি আলাউদ্দিন মোহাম্মদকে এই জায়গাতে যুক্তি খণ্ডন করেন। এগুলো নিয়ে এত বিশদ আলোচনা এখনই করার সময় না। আমি যে কথাটি আলাউদ্দিন মাহমুদ বলেছেন যে তিনি 4টি গাড়ির খরচ করবেন, এই টাকা তিনি পাবেন কোথায়, সেটি যদি আমি ওনাকে বলি,
যে তিনি যে 4টি গাড়ির কথা কিংবা ড্রাইভারের বেতন জ্বালানি খরচ নিজে নিয়েছেন, এটা কি শুধু ওনার নিজের জন্যই এই বার্তাটি? আমি যদি বলি যে মন্ত্রী পরিষদ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, দেশ আছে, সবাই তো শৌখিনতা করে, অনেক মন্ত্রীরা 20টা 30টা গাড়ি নিয়েও তো এলাকায় যেতে পারে। এই বার্তা তো সবার জন্যই চলে গেল। সবাই চিন্তা করবে যে না, আমরা ভবিষ্যতে 20টা 30টা গাড়ি নিয়ে আমি এলাকাতে যাব, মন্ত্রী আসছে, সেটা তো সুযোগ নেই। কারণ তারেক রহমান সাহেব যেখানে বলেছেন 4টি গাড়ি, তো এখানে তো এটা ভালোটাকে ভালো বলা তো আমাদের উচিত। প্রশংসার দাবিদার তিনি। এখন যদি বলেন নিরাপত্তার ব্যাপার, তিনি মনে করছেন, আলাউদ্দিন সাহেবও বলেছেন যে তিনি তো জনগণের কাছে নিজেকে ছেড়ে দিয়েছেন, জনগণের সাথে মিশে গেছেন, জনগণের সরকার, কাজেই তিনি জনগণকে ভয় পান না, জনগণ তো বন্ধু, জনগণ তো শত্রু না। সেই জায়গায় তারেক রহমানও সেটাই বলেছেন, সেটাই ধারণ করছেন। বাট আমরা রাজনৈতিক দল হিসেবে আইন শৃঙ্খলার যারা আছে স্টেক হোল্ডার, তারা চিন্তা করবে যে তারেক রহমান তো শুধু তারেক রহমান নন, তিনি একটু ফেসিবাদ বিরোধী একটা সংগ্রামের একটি অগ্রনায়ক, একটা বড় রাজনৈতিক দলের একজন প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত। সুতরাং অমিত সম্ভাবনার এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একজন বড় চালক হচ্ছেন তারেক রহমান, ক্যাপ্টেন। সুতরাং তার নিরাপত্তার ব্যাপারটা নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী স্টেক হোল্ডার আছে, তারা দেখবে। ওনার ইচ্ছেটা উনি প্রকাশ করেছেন এবং এটাতে সকল মন্ত্রী পরিষদ, পার্লামেন্টারি মেম্বার সবাই এইটা থেকে শিক্ষা নেবে যে আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলতে পারলে আমরা কি করবো, তাহলে আমাদের কী কী করা উচিত। এটা ভালো একটা দিক নির্দেশনা। ইতিবাচক যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে সাধুবাদ করা উচিত। বিরোধী দল থাকবে, বক্তব্য থাকবে, এমনকি জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী আজকে বলেছেন যে সাংবাদিকরা নির্ভয়ে কথা বলবে, রাজনৈতিক দলগুলো নির্ভয়ে কথা বলবে, সব জায়গায় বলবে। আওয়ামী লীগের আমরা তো নির্ভয়ে কথা বলতে পারে নাই, কেউ টকশোতে এসে কথা বলতে পারে আওয়ামী লীগের নেতাদের সামনে। এখন তো আজকে তো অবারিতভাবে কথা বলতে পারছে এবং পারবেও। আমাদের নেতা সেটা আমাদেরকে শিখিয়েছেন, তারেক রহমান শিক্ষকই আমাদেরকে বলেছেন যে আমরা সবাই মিলে অবিভক্ত একটি বিভক্তকে অবিভক্তের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটাকে ওই প্রতিহিংসায় রাখতে চাই না। তারেক রহমান সাহেব আরেকটা দৃষ্টিভঙ্গি আমরা দেখছি ওনার বক্তব্য থেকে, রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দল, তিনটাকে তিনি দল একসাথে করতে চান না। রাষ্ট্রের যে গতি রাষ্ট্রের গতিতে চলবে, সরকার সরকারের গতিতে চলবে, দল দলের গতিতে চলবে, যেটি গত 15 বছর আমরা দেখি নাই। গত 15 বছর আমরা দেখেছি রাষ্ট্র, সরকার এবং দল একসাথে মিলিয়েছিল, একাকার হয়ে গিয়েছিল। ফলে দেশে একটা বিরাট একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল, দুর্নীতি আমাদেরকে ঘিরে বসেছিল এবং একটি অপশাসন, দুঃশাসন চলেছিল। সেখান থেকে আমরা আজকে মুক্ত হয়েছি। সুতরাং আমাদের এই যে নতুন যাত্রা, এই যাত্রার যে পথ, এখানে যে আলোচনাগুলো হচ্ছে, যে আমাদের যে বক্তব্যগুলো আসতেছে, এগুলো আমি বলবো যে অতীতের যে কোনো সরকার প্রধানের চেয়ে অনেক বেশি দূরদর্শী সম্পন্ন এবং অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। এবং আমি বিশ্বাস করি যে ব্যক্তি তারেক রহমান, তার যে দৃষ্টিভঙ্গি, তার কথাবার্তা, তার চালচলন, অ্যাক্টিভিটিস, এখান থেকে আমাদের বিশ্লেষণ যদি করি, আমি এই দলের রাজনৈতিক কর্মী হিসেবে শুধু বলছি না, একজন আমি দেশের সিটিজেন হিসেবে আমি বলতে চাই, তিনি একজন স্মার্টলি তিনি বলছেন দেশকে তিনি দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত করার জন্য তিনি চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আমাদের সকলের চেষ্টা থাকতে হবে সহযোগিতা করার জন্য, যেন আমরা যেহেতু সবাই দেশটাকে উন্নয়নের দিকে, অগ্রগতির দিকে নিতে চাই। অগ্রগতির পথে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের সবাইকে এই জায়গাটায় একসাথে থাকতে হবে, এখানে কোনো বিকল্প নেই। হ্যাঁ, বিরোধিতার প্রশ্নে বিরোধিতা করবে, কিন্তু সেটি কোন বিরোধিতা? গঠনমূলক বিরোধিতা। সমালোচনা হতে পারে, সমালোচনা হবে। সে যেটি তুলেছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না, এটি নিয়ে কি আমরা আলোচনায় যেতে পারি না? এটা আমরা যেতে পারি, কিন্তু কেন নিল না বা কি, সেটা তো সালাউদ্দিন সাহেব ব্যাখ্যা দিয়েছেন। এবং আমি যদি বলি যে এখানে এগুলো তো এমন না যে একেবারে এখনই এটা নিয়ে হইচই করতে হবে বা ইয়ে করতে হবে, তো সময় আছে, তো সামনে সময় আছে। তারপরে এখানে সংবিধান কমিশনে আপনার যে সকল নোট অফ ডিসেন্স আছে, সেগুলো নিয়ে আলোচনা আছে। সেগুলো আলোচনা করে আমি মনে করি যে একটা সুন্দর একটা রাষ্ট্রের একটা বন্দোবস্ত করার জন্য আমরা সবাই মিলে আমরা সেগুলো একটা একমতে বসবে, তো এগুলো তো সমস্যা নাই। কিন্তু এগুলো নিয়ে তো আমরা থেমে থাকলে হবে না। যদি আমরা এগুলো নিয়ে থেমে থাকতাম, তাহলে নির্বাচনটাও তো হতো না। আজকে আমরা তো নির্বাচনে আসলাম, নির্বাচন হলো, তারপরে আমরা পার্লামেন্টে আসলাম, সরকারে আসলো। সুতরাং আমরা তো এখন আজকে একটা বিরোধী দল হলো, পার্লামেন্ট হয়েছে, হুইপ হয়েছে, চিফ হুইপ হয়েছে, সব কিছু হয়েছে। এইভাবে চলবে, তো চলতে চলতে আমাদের আরও বাকি আলোচনাগুলো হবে। বলছেন যে এগুলো নিয়ে থেমে থাকার কিছু নেই, সামনে এগোতে হবে। না, আমরা তো এগুলো নিয়ে থেমে নাই, কিন্তু প্যাটার্নটা খুব আপনার অ্যালার্মিং। কারণ আমরা অতীতেও দেখেছি, আপনি যদি 2008-এর মন্ত্রিসভা দেখেন, আমার যতদূর মনে পড়ে, তখনও আমরা দেখেছি মিডিয়ার সামনে সিএনজি নিয়ে
আপনার সংসদে এসেছেন শপথ নিতে যে তারা দৃষ্টান্ত স্থাপন করতে চান, কারণ তখন তাদের আপনার ইশতেহার ছিল দিন বদলের সনদ, এবং সেটা ওই সময় খুব পপুলার ছিল। কিন্তু ধীরে ধীরে দেখা যায় আপনার মানুষ বিচ্যুত হয়। তো আমরা কিন্তু এমন না যে আমরা তারেক রহমানকে আউট অ্যান্ড আউট ওনাকে আপনার ডিসরিগার্ড করছে যে না এই জিনিসগুলো কোনোভাবেই না, আমরা অ্যাকসেপ্ট করছি এবং আমরা কিন্তু বলছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব, কারণ এই সরকার শুধুমাত্র এই বিএনপির সরকার নয়, সরকার তো আমাদের সরকার। আমাদেরকে এই বাংলাদেশকে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটাকে আপনার সামনের দিকে নিয়ে যেতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি জনরায়কে উপেক্ষা করবেন। একটা বড় বিষয় হলো যে যেটা রফিক ভাইও বললেন, এবং এটা কিন্তু রফিক ভাইয়ের কথায় চলে আসলেন, তিনি সরকার দল এবং জনগণকে আলাদাভাবে ট্রিট করছেন। জুলাই সনদের আপনার মূল জায়গাটা হলো যে আপনি একই ব্যক্তি একই সাথে দলের প্রধান এবং সরকার প্রধান থাকবেন না। উনি কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে এটা কিন্তু খুবই ভালো কাজ হচ্ছে। আমরাও কিন্তু এটাই বলছি, এখন আমরা কিন্তু এটা তো আমাদের বক্তব্য না, এখানে ঐকমত্য কমিশনের 30টা রাজনৈতিক দল মিলে ঠিক করেছে যে এইটা হলে আপনার একজন মানুষ একই সাথে দলের প্রধান হিসেবে দলকে রাষ্ট্রে রেপ্লিকেট করতে পারে না। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ ইকুয়ালস টু রাষ্ট্র ছিল একটা সময়, কিভাবে হয়েছিল? কিন্তু একদিনে হয় না, দিন দিন দেখা যায় একই ব্যক্তি যখন দলের সিদ্ধান্ত নিচ্ছেন, একই ব্যক্তি যখন রাষ্ট্রের সিদ্ধান্ত নিচ্ছেন, একটা সময় জনগণের কাছে কি মেসেজ যায় যে এই দল এবং এই সরকার দুইটাই আপনার সিমিলার, দুইটাই এক আসলে একটা আরেকটাকে রেপ্লিকেট করছে। কিন্তু ব্যাপারটা তো এটা না, আসলে দল থেকে আপনার সরকার গঠন করা হয়, যখন সরকার গঠন করা হয় তখন দলটা কিন্তু পিছনে থাকে, দলটাই সরকার হয়ে যায় তা কিন্তু না, ধরুন সরকারের জন্য আলাদা শপথ গ্রহণ করতে হয়। মূল এই জায়গাটা আমাদের যেই অবস্থান হলো যে আমরা প্রথম একদিন দুদিন কিংবা 1 মাস 2 মাসেও কিন্তু একটা সরকারের আপনার ধরন বোঝা যায় না। সো আমরা এটাকে কখনোই এখনই কিছু বলতে চাই না, বাট সবচেয়ে বড় বিষয় হলো যে ধাক্কাটা আমরা খেয়েছি গণভোটের রায়কে, গণভোটের পূর্বে গণভোটে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়ে সেই গণভোটের রায়কে আপনার অগ্রাহ্য করে তারা যে অবস্থানটা নিয়েছে বলতে পারবো আমরা ডেফিনেটলি। আপনি প্রথম অধিবেশনেই গণভোটে স্পষ্ট লেখা আছে যে একই সাথে 2টা শপথ নেবেন। আপনি তো প্রথম দিনে শপথ নিয়ে আপনি একটা বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনি এখন আইনের দ্বারস্থ হয়েছেন, আপনি আইনের দ্বারস্থ কিন্তু 12 তারিখের পূর্বে আপনি হন নাই। কারণ কি 12 তারিখের পূর্বে আপনি যে মেজর হাফিজের আজকের কথাটা দেখেন যে তারা বলছে যে গণভোট না মানলে আপনার এই সরকার নির্বাচন দিত না, অথচ উল্টো ছিল, দাবি ছিল আপনার সেখানে আপনার প্রধান দাবি ছিল যে নির্বাচনের পূর্বে গণভোট হতে হবে। বিএনপি বলছে তারা একই সাথে 2টা ভোট চায়, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। সেই জায়গায় এখন কি বলছেন যে আমি তখন সরকার কাছে নির্বাচন আদায়ের জন্য আপনার গণভোট রাজি হয়েছে, তবে গণভোট চেয়েছি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আপনি মেজর হাফিজ এই জায়গাটা হলো যে আপনি আইনিভাবে এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিদানুল ইসলাম অস্ট্রেলিয়া বসে বসেন, উনি পত্রিকা লিখছেন, সম্মতি উৎপাদন করছেন, কিন্তু বিএনপির যে গত 15 বছরে এই স্ট্রাগলের সাথে কিন্তু রিদানুল ছিলেন না, তিনি তাদের জায়গায় অধ্যাপনা করেছেন। আমি যে লাস্ট পয়েন্টটা হলো যে আইন দিয়ে আপনি আইনিভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা যায়, জনগণের মন পাওয়া যায় না, বিএনপিকে জনগণের মন পেতে হবে। জি দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম, আপনি কি এই বিষয়টি বলবেন নাকি, এই যে গণভোটের বিষয়টি? তো আলোচনা হলো, এটা নিয়ে তো আর বেশি কথা বলা কিছু নাই। তবে এটাও তো সত্য যে অপরাপর যে সকল রাজনীতিগুলো যারা আজকে পার্লামেন্টের বিরোধী দলে আছে তারা তো একবার বলেছিল যে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না। তারপরে তারা বলেছিল গণভোট আগে না হলে তারা বাংলাদেশে জাতীয় নির্বাচন করতেই দিবে না। শেষ পর্যন্ত আসলে হয়েছে কি, জনগণও কিন্তু ভোটের অপেক্ষা আছে, 17 বছর ভোট দিতে পারে নাই। সে কারণে জনগণের একটা চাপ ছিল সকল রাজনৈতিক দলের উপরই যে আপনারা একটা জাতীয় নির্বাচন আগে দেন। গণভোটে তো জনগণ অংশ নিয়েছে, আমি বলছি। এখন আমার কথাটা হলো যে এখানে তো ভোট দিয়েছে সবাই, ভোট দিয়েছে, বিএনপির দাবি অনুযায়ী কিন্তু একই দিনে গণভোট এবং জাতীয় ভোট এটা হয়েছে, এগুলো সবগুলোই হবে, বাস্তবায়ন হবে। এখন আপনার খুব অস্থির হয়ে গেলে চলবে না, চেষ্টা তো সবার, এখানে আস্থাহীনতা চললে হবে না। আর এই কথা বলা ঠিক হবে না যে বিএনপি একেবারে মাত্র এই প্রথম সরকারে আসছে, বিএনপি কিছু বুঝে না। বিএনপি অতীতেও সরকার গঠন করেছে এবং সুষ্ঠু সুশাসন প্রতিষ্ঠা করেছে। বিএনপি সুশাসন প্রতিষ্ঠা করেছে বলেই বিএনপিকে কখনো পালাতে হয় নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু বিএনপি পালিয়ে যায় নাই, খালেদা জিয়া পালিয়ে যায় নাই, বুঝতে হবে। এবং আমি আপনাকে যদি বলি, তারেক রহমান হ্যাঁ সরকারেই ছিলেন না, কিন্তু তারেক রহমানের
তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা কেউ কেউ আছেন 5 বারও মন্ত্রী হয়েছে। 5 বারও মন্ত্রী হয়েছেন। আচ্ছা, সুতরাং আমরা এখানে অভিজ্ঞতা আছে। একটু এগুলো প্রসঙ্গ বদলাতে চাই। সেটি হলো ডোনাল্ড ট্রাম্প, জানেন তো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। অন বিহাফ অফ আমেরিকান পিপল, আই কংগ্রাচুলেট ইউ অন ইউর হিস্টোরিক ইলেকশন অ্যান্ড উইশ ইউ এ সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পার্টনারশিপ বিটুইন যাই হোক, এইভাবে তিনি লিখে গিয়েছেন। তো তার সেকেন্ড প্যারার লাস্ট লাইনটা পড়ছি আমি। I also hope you will take decisive action to complete the routine defense agreements that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. এই লাইনটা বলতে কি বোঝাতে পারে, বা এই লাইন আসলে কি বলতেছে আলাউদ্দিন মোহাম্মদ? না, প্রথমত আমরা যেই আমি আরেকবার পড়বো কিনা? না, আর পড়তে হবে না। আমার মনে হয় যে জায়গাটা খুব ক্লিয়ার করেছে। প্রথমত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা ট্রাম্প সারা বিশ্বেই রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে একটা ট্যারিফ রিজিম নিয়ে আসছেন, এবং এটা কেউ হয়তো গবেষণা করলে নোবেল পুরস্কার পাবে পরবর্তীতে, যে ওয়ার্ল্ড ট্রেড কীভাবে উনি চেঞ্জ করে ফেলেছেন। তো সেটা কিন্তু গভর্নমেন্ট ভালোভাবে ট্যাকেল দিয়েছে। এখন আমরা যদিও আমরা সমালোচনা করি যে এটা এনডিএতে কি আছে, যে গোপনীয়তা নীতির ভিতরে, এটা আমরা জানি না আসলে। কিন্তু একই সাথে এটা সত্য যে বাংলাদেশের যেই ইকোনমির লাইফলাইন কিন্তু মূলত যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। আপনার এটা হলো আমাদের বড় বাজার, এই বাজার যে কোনো মূল্য আপনাকে ধরে রাখতে হবে। কিন্তু এখানে এই সরকারের প্রথম দিনে এই মেসেজটায় এই লাইন যুক্ত করে দেওয়াটাকে আমি খুব স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমি এটাকে মনে করছি যে এই সরকারের উপরে যে আমি ইংলিশ পড়ছি, দর্শকের জন্য আপনি পুরোটা বলতে পারেন। না, সেটাই না। আচ্ছা, আমি আবার পুরোটা হলো বলি, যে I also hope you will take decisive action to complete the routine defense agreements that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. বাংলা এরকম হতে পারে যে তুমি খুব দ্রুত ডিসিসিভ অ্যাকশন নিবা এবং কমপ্লিট করার জন্য, মানে সম্পন্ন করার জন্য কি তার তোমাদের যে রুটিন ডিফেন্স এগ্রিমেন্ট ছিল, হ্যাঁ, মানে রেগুলার যেটা নিয়মিত সামরিক চুক্তিগুলো, অস্ত্র ক্রয়ের যে চুক্তিটা, হ্যাঁ সামরিক চুক্তি বলি, অস্ত্র ক্রয় সামরিক চুক্তি ঠিক করার জন্য, এবং এইটার মাধ্যমে তোমাদের মিলিটারি হাই এন্ডে যাবে এবং আমেরিকান মেড ইকুইপমেন্টের দ্বারা। আবার তিনি আমেরিকান মেড ইকুইপমেন্ট যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এটাও বলছেন, মানে অ্যাডভার্টাইজও করছেন। না, এখানে একটা বিষয় ক্লিয়ার যে এটা কি নতুন কিছু না। প্রথম কথা হলো যে আমাদের নেভাল যে ফোর্স আছে, আমাদের যে এয়ার ফোর্স আছে, তারা কিন্তু প্রতিনিয়তই আপনার আমেরিকার সাথে যৌথ মহড়া দিচ্ছে। এটা একদিন দুদিনের ব্যাপার না, এটা হাসিনার সময় ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, এখনও এটা আছে। রুটিন আপনার মিউচুয়াল এগ্রিমেন্ট তো এটাই, যে তোমার সাথে যে আমার যে যৌথ আপনার প্রকল্পগুলো হচ্ছে এটাকে চালিয়ে নিয়ে যাবে, আই হোপ। দ্বিতীয়ত হলো যে আমার এখানে এটাকে, যেহেতু আমরা চায়না থেকে অল্প মূল্যে আপনার অস্ত্র কিনি, হ্যাঁ, ইভেন আপনার এই গভর্নমেন্ট আপনার পাকিস্তান থেকে, পাকিস্তান মেড কিছু আপনার অস্ত্র না আপনার যুদ্ধ বিমান টিমান ক্রয়ের চুক্তিও করেছে। মূলত আপনি যখন গভর্নমেন্ট ধরেন, হ্যাঁ, যেই বাজারে আপনি কি যেই পণ্য কমে পাবেন সেখান থেকে কিনবেন, কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু কমেই হলো পণ্য কিনতে পারবেন না। যেমন আপনার ইরানের তেল সস্তা, আপনি কিনতে পারবেন না। রাশিয়ার তেল সস্তা, আপনি কিনতে পারবেন না। যেমন ইন্ডিয়া কিন্তু ধরা খাইছে রাশিয়া থেকে তেল কিনে, হ্যাঁ, এবং ইরানের আপনার অন্যান্য দ্রব্য কিন্তু দুবাই হয়ে সারা বিশ্বে যায়। কিছু বৈশ্বিক বাণিজ্যে সবসময় সস্তা জিনিস কিনা যাবে না, মানে আমরা বললাম সস্তার তিন অবস্থা। সস্তা জিনিস কিনতে গিয়ে আপনার অস্তিত্ব হুমকির মুখে পড়তে হতে পারে। তো এই বিশ্ব ব্যবস্থার ভিতরে আমাদেরকে কমপ্লাই করতে হয়। গ্লোবাল যে মেজর পাওয়ার আছে, কেনার মতো অবস্থায় আছি, ডেফিনেটলি অবস্থায় আছি না তা না। আমাদের যে বোয়িং যুদ্ধ বিমান, দেখেন বিষয়টা কিন্তু বোয়িং যুদ্ধ বিমান তো নাই, সরি বোয়িং আমাদের বোয়িং যে আপনার পরিবহন বিমান যে চুক্তি হয়েছে, আপনি যদি দেখেন যে আসলে আমরা বিশ্বের সবচেয়ে আপনার বড় এবং সবচেয়ে বেশি নাম করা আপনার কোম্পানি তো বোয়িং, তারপর আছে এয়ারবাস কিংবা আপনার অন্যান্য কোম্পানি, আমরা কিন্তু ঘুরে ফিরে ওদের কাছে যাব। কিন্তু জায়গাটা হলো আপনি যখন ক্রাইসিস মোমেন্টে আসছে, হ্যাঁ, যেমন আপনি যখন গত সরকার এর জন্য কিনতে গেলেন, তখন কিন্তু এখানের আপনার ভুট্টা আমদানিকারক, ভোজ্য তেল আমদানিকারক, আমেরিকান আপনার যে কটন আমদানিকারক, সবাইকে কিন্তু সাথে নিয়ে গিয়েছে এবং পুরো প্যাকেজ দেখেছে যে আমি কোন কোন জায়গায় এগ্রিমেন্ট দিলে আমার শর্ত পূরণ হবে। কারণ আপনি তো মূলত রেসিপ্রোকাল ট্যারিফে কি হয়েছে যে আমরা শেষ করলে আমরা রফিক শিকদার কাছে। আচ্ছা, আমি তাহলে এটা সামারি করে দিই। সামারি হলো বাংলাদেশের জনগণের কাছে একটা বড় পরীক্ষা এখন সামনে, সরকারের কাছেও পরীক্ষা। কারণ আমাদেরকে বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে, সরকার যে কোনো কারণেই
আপনার কার সাথে কি শর্ত নিয়ে ক্ষমতা এসেছে, তার চেয়ে বড় বিষয় হলো যে জনগণ ইন্ডিয়া থেকে মুক্ত হয়ে আমেরিকার দাসত্ব নেওয়ার জন্য কিন্তু আপনার অভ্যুত্থান রফিক করেনি। সিকদার, সরকারের দ্বিতীয় দিনেই যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার আমন্ত্রণ। না, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যেটা বোঝাতে চেয়েছেন, তিনি তো প্রথম ঐতিহাসিক জয়ের কারণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 11তম প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ঐতিহাসিক এই জয়ের কারণে। একই সাথে দ্বিপাক্ষিক চুক্তি, দেশের সাথে আমাদের যে ব্যবসায়িক চুক্তি আছে, সমঝোতা আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করেছেন। শক্তির ক্ষেত্রে যদি বলেন, আমরা তো বাংলাদেশের মানুষ মানসিকভাবে কিন্তু অনেক শক্তিশালী। আমরা যুদ্ধ করে কিন্তু 71 সালে দেশ জয় করেছি, এটা সত্য। তা আমাদেরকে সমরাষ্ট্রভাবে তারা একটু শক্তিশালী যদি করতে চায় এই অঙ্গনে, তো এটা কোনো অবাক হবার কিছু নেই। আমাদের দরকার আছে, আমাদের মানুষ আছে, আমাদের 18 কোটি মানুষ আছে, আমাদের শক্তির দরকার আছে। এবং আমাদের দেশে যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কিন্তু অনেক দেশের সেনাবাহিনীর চেয়ে অনেক শক্তিশালী, চৌখস। সুতরাং তাদের অস্ত্রের কথা বলেছে, তাদের সাথে যদি ব্যবসায়িক চিন্তা থাকে, কূটনৈতিক চিন্তা থাকে, অনেক চিন্তাই থাকতে পারে, আঞ্চলিক রাজনীতিক চিন্তা থাকতে পারে। সকল চিন্তা বিশ্লেষণ করলে সেটা অনেক লম্বা সময়ের ব্যাপার। তবে আমি বলবো সেটা কয়েকদিন পরেই চীনও বলতে পারে, রাশিয়া বলতে পারে, বলবে। বাংলাদেশ কিন্তু সম্ভাবনার দেশ। এই দেশকে একটু স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে আমাদের শক্তিও লাগবে। আপনি দেখেন যে ভারত আমাদের তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন, পাকিস্তান জানিয়েছেন, চীন যোগাযোগ অ্যাপ্রিসিয়েট করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী করেছে, সমগ্র বিশ্বের অনেক দেশ, গণতান্ত্রিক দেশগুলো এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে যেমন অভিনন্দন জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকেও অভিনন্দন জানিয়েছেন। সুতরাং আমরা বলবো যে এই যাত্রা হবে আমাদের একটি সুন্দর যাত্রা, একটু গুম খুন মুক্ত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠান হবে, সেটাই হবে আমাদের প্রত্যাশা। না, আমার এখানে লাস্ট লাইন হলো যে বৈশ্বিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে গরিবের সাথে গরিবের সম্পর্ক দিয়ে আসলে বড় অর্জন হয় না। সো আমি ইন্ডিয়ার চেয়ে আমেরিকাকে বেটার পার্টনার মনে করি, যদিও আমাদেরকে সবসময় ওই সবার আগে বাংলাদেশ এই প্রশ্নে এক জায়গায় থাকতে হবে। রাইট। মাত্র 2 দিন সরকারের, এখনই আসলে সরকারের মানে গণমাধ্যমের অ্যাঙ্গেল থেকে এখনই সরকারকে কতটুকু সমালোচনায় যাওয়া যাবে, এই ব্যাপারে আমার ব্যক্তিগত মত হলো যে আরও কিছুদিন কাজ করতে দেওয়া হোক। এবং সরকারের প্রথম 2 দিনেই বেশ চমকপ্রদ বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে, যেটি মানুষের কাছে ভালো লাগবে। এই সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে সাস্টেইন করুক, সেই প্রত্যাশা রইল। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।